আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমাদের ছোট্ট পরিটার একটা বিশেষ দিন। বিশেষ দিন বলতে আমরা বেশিরভাগ জন্মদিনকেই বুঝি। কিন্তু একটা মেয়ের জন্য অনেকগুলো বিশেষ দিন হয়। তার মধ্যে একটা হচ্ছে আজকে কান ফুটা করে দিব। তো আসলে খুব বেশি জ্বালাচ্ছিল, খুব বেশি বায়না করছিল। যেহেতু এতদিন শীত ছিল, হুডি পরতে হয়েছে, কাপড়-চোপড়ের একটা ঝামেলা ছিল, ব্যথা পাবে। তো সেই জন্য দেওয়া হয়নি। এখন যেহেতু শীত কমে গেছে, তো সেই জ্বালা যন্ত্রণা কমাতে আজকে কান ফুটা করে দিচ্ছি। আমার আর ওর বাবার একটা ভয় ছিল যে সম্ভবত একটা ফুটা করার পর আরেকটা করতে দিবে না। কিন্তু এই ভয়কে জয় করে আমার মেয়ে আসলে খুব সাহসিকতার পরিচয় দেখিয়েছে। একটু পরিমাণ কান্নাকাটি করে নাই। আর তার বাবা তাকে ডায়মন্ডের এক জোড়া কানের টপ গিফট করেছে। তো ফুটা করার সঙ্গে সঙ্গে আমরা সেই টপগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর দেখেন কোনো রকম এক্সপ্রেশন নাই। আমার তো বুকের ভিতরে মনে হচ্ছিল একদম কলিজা ছিদ্রি হয়ে যাচ্ছে আর চোখ দিয়ে মানে অনেক পানি পড়ছিল। কিন্তু আমার মেয়ের কোনো কান্নাকাটি নাই আলহামদুলিল্লাহ। মূলত তার হচ্ছে হয়তোবা ব্যথা হয়েছিল কিন্তু তার খুশির জন্য সে প্রকাশ করেনি। বাসায় ফিরে ওর বাবাকে খুব খুশি হয়ে দেখাচ্ছিল। আমি যখন কনসেপ্ট করি তখন আল্লাহ তাআলার কাছে খুব চেয়েছিলাম আমার যেন একটা মেয়ে বাবু হয়। তো আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা আমার পূরণ করেছে। কিন্তু দিন যাচ্ছে আর একটা কথাই বারবার মনে হচ্ছে, মেয়ে বাচ্চা নাকি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মানে মেয়েদের কাছে খুব বেশি প্রত্যাশা করতে নেই। কখন যে কোল থেকে নেমে পালকিতে উঠে যাবে সেই সময়টা হয়তোবা টেরও পাওয়া যায় না। মেয়ে তো কান ফোঁটা করে একদম খুশি, কিন্তু ওর কানটা যখন ছিদ্র করছিল আমার মনে হচ্ছিল যে আমার কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছে। আবার বাসায় এসে যখন অনেক রকম কথা বলছিলাম, ওর বাবার চোখ দিয়ে পানি ছলছল করছিল। আসলে মেয়ের বাবা-মা হওয়া কিন্তু এতও সহজ না। একটা পুতুলকে যত্ন করে সুন্দর করে আগলে রেখে বড় করে পরে ও পরের ঘরে দিয়ে দিতে হয়। এভাবে ভাবলেই মনের মধ্যে কেমন যেন মানে শূন্যতা কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো এখন হচ্ছে আমাদের বাসায় আজকে আমার শ্বশুরবাড়ির অনেক লোকজন নিয়ে ইফতার হবে। তো সেই জন্য একটা জমজমাট ইফতার আয়োজন করছি। তো মেইনলি সাফানকে দেখার জন্যই সবাই আসবে যেহেতু সে কানফুটা করেছে। তো এখানে হচ্ছে ইফতারের পাশাপাশি আমি হচ্ছে সেহরির রান্নাগুলো টুকটুক করে নিচ্ছিলাম। কার কেমন হয় বলতে পারবো না। ইফতারের পর আমার শরীর একদম ছেড়ে দেয়। তখন আর রান্না-বান্না করতে একদম ভালো লাগে না। তো আমার একটু চাপ হলেও আমার মানে সেহরির রান্নাটা আমি সবসময় শিডিউল টাইমে করে রাখি। তো আর ভাজাভাজির কাজগুলো যেহেতু বিকেলে করব, তো সেইজন্য ইফতার যেমন সকাল থেকেই গুছাচ্ছি। আর পাশাপাশি কিন্তু সেহরির রান্নাগুলোও করে নিচ্ছি। তো ইফতার আইটেমগুলো এখন এক করে রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বেশ কিছু চিকেন শামি কাবাব বানিয়ে নিয়েছি, যেগুলো বানানো শেষ। এখন আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে এখানে চিকেনের ব্রেস্ট পিস আমি একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে গোলমরিচ, লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিব। ইফতার বাজারের চিকেন ব্রেড টোস্ট বানাবো সেইজন্য। আসলে রোজার দিনে আমাদের কিন্তু মুখ্য বিষয় খাওয়া-দাওয়া না, মুখ্য বিষয় হচ্ছে আমাদের ইবাদত। তো আমাদের রোজার দিনে আসলে অনেকেই আছে বাসায় গেস্ট আসলে, মেহমান আসলে একটু বিরক্ত হন। কিন্তু আমি আজকে একটা জিনিস মনে ভাবছিলাম যে গেস্টদের জন্য মেহমানদারি করাও যেমন ইবাদত, আবার আ আ নামাজ, রোজা এগুলোও এক ধরনের ইবাদত। তো এই যে কাজ-টাজ করতে গিয়ে নামাজ অনেক সময় আমাদের কাজা হয়, দেরি হয়। মানে একটু ইবাদত বন্দেগীতে একটু হেরফের হয় মেহমানদারি যেদিন আমাদের থাকে। তো সেটাও আমার কাছে মনে হচ্ছিল যে ওইটাও যেমন ইবাদত, এইটাও তেমন ইবাদত। একা হাতে সবকিছু যদি করতে হয় সেখানে নামাজ কাজা হতেই পারে বা নামাজ পড়তে একটু দেরি হতেই পারে। তো কিন্তু আমি যদি রোজা থেকে একদম খুশি মনে মেহমানদারি করতে পারি, আমার কাছে মনে হয় সেটাও এক ধরনের ইবাদত। আল্লাহ তাআলা সেটা খুব সুন্দর করে আমার জন্য কবুল করবে। কারণ আমাদের ইসলামিক দৃষ্টিতে মেহমান হচ্ছে আমাদের জন্য ঘরে বরকত নিয়ে আসে। আর হাসি মুখে আমাদের মেহমানদারিতে মেহমানরা যখন চলে যায়, তখন কিন্তু আমাদের ঘরের যত বালা মুসিবত বা গুনাহ আছে এগুলো সাথে করে নিয়ে চলে যায়। তো যাই হোক, মেহমান আসলে শুধু যে রান্না-বান্না করা তা কিন্তু না, ঘর গোছানোরও একটা ব্যাপার থাকে। তো আমি
হচ্ছে এখানে ডাইনিং ক্লথটা সুন্দর মতো করে চেঞ্জ করে নিয়েছি। এই ক্লথটা আমার খুব বেশি পছন্দের ছিল, এর জন্য আমি এটা রেখে দিয়েছি। তো এখন যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপুরা কিন্তু লাইক দেওয়ার কথা একদম এখন ভুলে যান। কেন ভুলে যান জানি না। মনে হয় ভিডিও এখন আর আগের মতো ভালো লাগে না। তো যার যার ভালো লাগবে তারাই কিন্তু অবশ্যই লাইক দিবেন। ব্রেড টোস্ট বানানোর জন্য চিকেনের পুরটা আমি সুন্দর মতো করে রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুর চপ বানিয়ে নিয়েছি অনেকগুলো। তো আজকের ভিডিওতে কিন্তু একসঙ্গে অনেকগুলো আলুর চপ কিভাবে আপনারা কোট করতে পারবেন সেটার একটা টেকনিক দেখাবো। আমার বাসায় আলুর চপটা আমার সব সময়ই বানাতে হয়। সেটা বেসনের কোটিং হোক অথবা বিস্কিট কোটিং হোক বা ব্রেড ক্রাম্ব কোটিংস হোক, কম বেশি সব ধরনের আলুর চপই আমাদের খাওয়া হয়। তো এই কোটিং এর ব্যাপারটা যখন আসে তখনই কিন্তু এই জিনিসটা করতে কষ্ট লাগে। তো করতে করতে আজকে একটা টেকনিক বের করেছি, যেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব। এখানে হচ্ছে টাকি মাছ দিয়ে আমি লাউ এর তরকারি রান্না করে নিয়েছি। মূলত সেহরির জন্য 4-5 রকমের রান্না করেছিলাম। তো ফাঁকে ফাঁকে এগুলো গুছাচ্ছি আর হচ্ছে সেহরির রান্না করছি। তো এই যে দেখেন এখানে হচ্ছে ডিমের মধ্যে আগে কোট করে নিব। আলুর চপগুলো কিন্তু ডাবল কোট না করলে একটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আজকের আলুর চপের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর মতো করে ভেজে ঘি অ্যাড করেছি। ঘি দিলে আলুর চপের ফ্লেভারটা অনেক বেশি রিচ হয়, ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে সুগার ফ্রি যে টোস্টটা আছে সেটার মধ্যে কোট করে নিচ্ছি। যখন অল্প অল্প করে ব্রেড ক্রাম্বস বা টোস্টের গুঁড়ি নিয়ে কোট করা হয় তখন দেখবেন হাতের মধ্যে ডিম লাগে, আবার সেই ডিম লেগে ওই যে কোটিং করছি বিস্কিটের গুঁড়ি বা ব্রেড ক্রাম্বস সেগুলো মানে বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে। তো সেইখানে যদি মানে বেশ অনেকটুকু পরিমাণ ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ি একটা বড় পাত্রে নিয়ে এরকম একসঙ্গে কয়েকটা আলুর চপ দিয়ে তারপর হচ্ছে বাটিটা ঝাঁকানাকা করে নিলেই কিন্তু সুন্দর করে কোট হয়ে যায়, হাতেও লাগে না, পাশাপাশি একসঙ্গে অনেকগুলো আলুর চপ কিন্তু কোট হয়। আমি খুব অল্প সময়ের মধ্যে এই আলুর চপগুলো কোট করে নিয়েছি। তো আলুর চপ ওইখানে একটু সেট হতে থাকবে, এই ফাঁকে দেখেন আমি আমার বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই বেডরুম সেটটাও আমি আমার জন্য রেখেছি। তো আজকে মনে হচ্ছিল যেহেতু বাসায় গেস্ট আসবে, আবার রোজার দিন, সাদা রঙের বেডশিট পর্দা দিয়ে ঘরটা সাজিয়ে নেই, ঘরের মধ্যে একটা পিসফুল লুক ক্রিয়েট হোক। তো আসলেই কিন্তু আমার এই বেডরুমের লুকটা যারা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন তারা সবাই খুব পছন্দ করেছেন। বাসায় নতুন কোনো কিছু দিয়ে সাজানো হলে বা গোছানো হলে সেই দিকে বারবার ফিরে ফিরে তাকিয়ে দেখি, কিন্তু আজকে একদম দেখার সময় পাচ্ছি না, না টেবিলের দিকে দেখার সময় পাচ্ছি না ঘরের দিকে। এই যে পর্দা লাগিয়ে তারপর হচ্ছে বেডশিট চেঞ্জ করে একটু দেখার চেষ্টা করছিলাম, ওই দিক থেকে খালা কিচেন থেকে ডাক দিচ্ছে, আন্টি পরের জিনিস রেডি, তাড়াতাড়ি চলে আসেন, বানাতে হবে, একদম সময় নাই। তো এই যে সুন্দর বেডরুম সেটটা, এটা কিন্তু আমাদের পেজেই পেয়ে যাবেন। যারা একদম সাদা কালার দিয়ে সুন্দর করে ঘরের মধ্যে একটা শান্তিপ্রিয় লুক ক্রিয়েট করতে চান তারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো আমাদের পেজ থেকে নিতে পারবেন। তো আজকে মোটামুটি সকাল 8:30 থেকে আমি কাজ শুরু করেছি, একাধারে কাজ করে যাচ্ছি। অন্যান্য সময়ে আসলে সময় কিন্তু নির্দিষ্টভাবে বাঁধা ধরা থাকে না। যখন ইফতার আয়োজন থাকে রোজার দিন, আমাদের সময়টা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে বাঁধা ধরা থাকে যে এই সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। তো যেহেতু বেশ অনেক রকম ভাজা পোড়ার আয়োজন, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম সকাল সকাল জিনিসগুলো গুছিয়ে লিস্ট আমি যেন রেডি করে রাখতে পারি, শেষ বেলায় যেন গরম গরম শুধু ভাজাভাজি করে তারপর সেগুলো পরিবেশন করতে পারি। তো রোজা যেমন আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন, তো এই যে আমরা যারা বাঙালি মুসলিম, ভাজা পোড়া জিনিসটা আমরা আমাদের উপর ফরজ করেছি। মানে রোজায় আসলে এত বেশি ভাজা পোড়া খাওয়া ঠিক না, কিন্তু আমাদের আমরা যারা বাঙালি মুসলিম আমরা আসলে ভাজা পোড়া ছাড়া ইফতারটা আমাদের কাছে ইফতার মনে হয় না। যখন আপনি নিজে নিজে মানে ট্রাই করবেন যে হেলদি ফুড খাবো, কোনো ভাজা পোড়া খাবো না, সেটা খেতে পারবেন। কিন্তু যখন গেস্টদের জন্য আয়োজন করবেন তখন কিন্তু ভাজা পোড়া ছাড়া আপনি কোনো ইফতার আয়োজন করতে পারবেন না, কারণ এটা আমাদের বাঙালি কালচারের সাথে যায় না। যদি কাউকে ইফতারের দাওয়াত দিয়ে কোনো রকম ভাজা পোড়ার আয়োজন না করেন,
তাহলে গেস্টদের কাছেও আসলে সেটা ইফতার আয়োজন মনে হবে না। তো আমি হচ্ছে অনেকগুলো ব্রেড টোস্ট বানিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাবাবও রেখে দিয়েছিলাম। এর ফাঁকে আমি হচ্ছে গোসল করে জোহরের নামাজটা পড়ে নিয়েছি। আর এখন ডিপ ফ্রিজে সকালবেলা যা যা বানিয়ে রেখেছিলাম সেগুলো বের করে নিচ্ছি। তো বুদ্ধি করে করে মানে ভাজাভাজির জিনিসগুলো আমি হচ্ছে একের পর এক করছিলাম যে কোনটার পর কোনটা ভাজাভাজি করলে সেটা একটু গরম থাকবে বা কোনটা একটু ঠান্ডা হলেও খাওয়া যাবে। তো সেই চিন্তা করে আমি সর্বপ্রথম যে কাবাবগুলো বানিয়েছিলাম সেগুলোই ভেজে নিচ্ছি, যে কাবাবটা একটু ঠান্ডা হলেও খাওয়া যাবে। পাশাপাশি যদি ওভেনে আমি একটু হালকা করে গরম করে দেই সেভাবেও কিন্তু খাওয়া যাবে। তো কাবাবগুলো চুলায় দিয়ে এখানে হচ্ছে আমি আলুর বড়া বানাবো। তো সেই জন্য আলুর বড়াগুলো সুন্দর করে বানানোর জন্য মেখে নিচ্ছি। এখানে আলু স্লাইস করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, বেসন, চালের গুঁড়ি আম আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা করেছি। তো এটা মোটামুটি আমার মনে হয় কম বেশি সবাই পারেন। তো আমি যেভাবে করেছি সেটা আসলে ভিডিওতে একটু করে বলে দিলাম। তো আমার এরকম ভাজাপোড়া দেখে সাফানের বাবা একটু পরপরই কিচেনে এসে জিজ্ঞেস করছে, শিশির তোমার কষ্ট হচ্ছে না তো? তো সাফানের বাবাকে আসলে বলছিলাম, তুমি সেই দিন ভুলে যাও যখন আসলে এগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হতো। এখন আসলে এগুলা করতে আমার খুব একটা কষ্ট হয় না, অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে আমরা মেয়েরা আমাদের সংসার জীবনে যদি সুখী হই, সেই ক্ষেত্রে এই ধরনের টুকটাক পরিশ্রম কিন্তু আমাদের গায়ে লাগে না। যদি আমাদের মনের ভিতরে শান্তি থাকে বা সংসারে সুখ শান্তি বজায় থাকে। যখন একটা মেয়ের সত্যিকার অর্থেই সংসার হয়, ঘরের পাপোশ থেকে শুরু করে ফুলদানি সবকিছু খুব যত্ন সহকারে নিজের পছন্দ অনুযায়ী কেনে, তখনই কিন্তু আসলে বোঝা যায় পৃথিবীর কোনো প্রান্তেই এই সুখটা টাকা দিয়ে কেনা যায় না। একটা রাত আপনি এই ঘরটাকে রেখে বাহিরে থাকবেন, একদম হাঁসফাঁস লাগবে। একটা সময় মায়ের বাড়িও আর সেই রকম টানবে না। মন চাইলো রান্না করলাম, মন চাইলো বাহির থেকে অর্ডার করলাম। আবার নতুন কোনো কিছু খেতে মন চাইলে এক্সপেরিমেন্টের জন্য পুরো রান্নাঘর উথাল-পাথাল করে আবার নতুন করে গুছিয়ে নেওয়ার স্বাধীনতা যেদিন পাওয়া যায়, সেদিনই বোঝা যায় আসলে এটাই প্রকৃত সুখ। এর থেকে যখন আমরা মেয়েরা বেশি কিছু চাই, সেটাই আমাদের জীবনের জন্য হয় বিলাসিতা। এই যে এতক্ষণ কথাগুলি বললাম, এগুলো আসলে সবগুলোই আমার জীবনের সাথে যায়। তো সেই জন্য আসলে কখনোই মানে সাংসারিক জীবনে যদি কোনো পরিশ্রমের কাজ করতে হয়, সেগুলো খুব একটা কষ্ট মনে হয় না এখন। তো আজকে অনেক রকম ভাজাপোড়া করেছি। মনের মধ্যে খুব বেশি টেনশন কাজ করছিল যে সময় মতো সবকিছু শেষ করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবকিছু একদম সময় মতো শেষ করেছি। যতই পরিশ্রম হোক আসলে পরিবারের জন্য নিজের হাতে কিছু করতে পারা, কোনো কিছু আয়োজন করতে পারার মধ্যে কিন্তু একটা অন্যরকম শান্তি থাকে। হয়তোবা অনেক বেশি রিচ ফুড দিয়ে টেবিলের এ মাথা থেকে ও মাথা কখনোই সাজাতে পারি না। কিন্তু সবসময় চেষ্টা করি নিজের সাধ্যের ভেতরে, সামর্থ্যের ভেতরে যতটুকু পারি ততটুকু দিয়েই মেহমান আপ্যায়ন করার। সবসময় একটা কথা ভাবি যে আমার বাসায় যারা আমার ফ্যামিলি মেম্বার বেড়াতে আসবে, আমার বাসায় অনেক খাবারের আয়োজন না দেখলেও তারা যেন আমার চেষ্টাটা দেখে যেন খুশি থাকে আমার উপর। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যেহেতু অনেক লোক একসঙ্গে ইফতার করব, আমাদের টেবিলে জায়গা হবে না। তো ফ্লোরে আমি শতরঞ্জি বিছিয়ে দিয়েছি। আর সাফানের বাবা হচ্ছে রান্নাঘরে যে ভিড়টা দেখলেন, সেখানে লাচ্ছি বানাচ্ছে। তো তার বানানো এই স্প্রাইটের লাচ্ছিটা রোজার দিনে আমাদের বাসায় আমরা সবাই খেতে খুব পছন্দ করি। প্রতিদিনই এই লাচ্ছিটা তার আমাদের জন্য বানাতে হয়। তো আজকে গেস্টদের জন্যও বানাচ্ছে। তো ১ম বার এই স্প্রাইট লাচ্ছিটা যখন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, মোটামুটি অনেক বেশি ভাইরাল হয়েছিল। অনেক আপুরা কিন্তু ট্রাই করে তারপর হচ্ছে ভিডিও দিচ্ছিলেন। সেগুলো দেখতেও আমার অনেক বেশি ভালো লাগছিল। যদিও সাফানের বাবাকে সেই ভিডিওগুলো দেখাইনি। দেখালে তো একদম গাছে উঠে যাবে। তো আজকে বাসায় আমরা প্রায় ২০ থেকে ২৫ জনের মতো ইফতার করব। আমার ফুপু, শাশুড়ি, ফুপা শ্বশুরের ফ্যামিলি এসেছে, আমার ননাসের ফ্যামিলি এসেছে, আমার আপুর ফ্যামিলি আসবে। তো সবাই মিলে একসঙ্গে ইফতার করব। তো পারিবারিক আয়োজন আসলে একটা অন্যরকম মানে মজার বিষয়। আমার কাছে মনে হচ্ছিল আজকে আমার বাসায় একদম ঈদ লেগে গেছে।
ইফতার সবসময় অনেক মানুষ একসঙ্গে করলে কিন্তু সেটার মধ্যে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা পাওয়া যায়, ভালো লাগে। তো এই যে সাফানের বাবা আর আমি যখন আব্বা-আম্মা না থাকে ২ জন একদম এতিমের মতো ইফতার করি। একদম ভালো লাগে না। কারণ আমার বাবার বাড়িতে আমি দেখেছি আমরা অনেক মানুষ একসঙ্গে এইভাবে ফ্লোরে বসে ইফতার করতে। তো আজান দিয়ে দিয়েছে, আমরা আমাদের ইফতারগুলো নিয়ে নিচ্ছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।